আচ্ছা, প্রথম যেটা দেখো বলার সেটা হচ্ছে যে আমরা সিলেবাস স্ট্রাকচার ধরে যদি এগোই তাহলে আমাদের পাইথনে মোটামুটিভাবে কয়েকটা স্পেসিফিক মডিউল পড়তে হবে। তো আমি সেই মডিউলটাকে তিনটে ব্রড ক্যাটাগরিতে ভাগ করেছি। এটাতে পুরো সিলেবাসটা অবভিয়াসলি লেখা নেই, জাস্ট আইডিয়াটা বলা আছে। আমি তিনটে মডিউলে পুরো কারিকুলামটাকে ভাগ করেছি। একটাকে বলেছি বেসিক পাইথন, যেটাতে আমরা পাইথনের মানে পাইথন অ্যাজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদেরকে যে সমস্ত ফিচার্স এবং ফাংশনালিটিসগুলো অফার করে তার এলিমেন্টারি জায়গাগুলো আমরা পড়ব, লাইক ভেরিয়েবলস, ডেটা টাইপস, অপারেটরস, এক্সপ্রেশনস, ডিফারেন্ট কন্ডিশনালস, লুপ স্ট্রাকচার্স ইত্যাদি। সেটা হয়ে যাওয়ার পরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যারাডাইম ফলো করে পাইথনকে একটু বোঝার চেষ্টা করব। সেটাকে আমরা ইন্টারমিডিয়েট পাইথন মডিউল বলে রেফার করব। আর এটা যদি কমপ্লিট করে ফেলা যায় তাহলে আমরা পাইথনের কিছু অ্যাডভান্সড জায়গা নিয়ে আলোচনা করব। সেগুলো আমাদের সিলেবাসের সঙ্গে মোটামুটিভাবে সামঞ্জস্য রেখে এগোনো হবে। কেমন? তো আমরা দেখো আজকে যেটা প্রথম ভাবতে চাইছি সেটা হচ্ছে পাইথন বেসিক্যালি ঠিক কী। তো তার খুব সহজ সরল উত্তর হচ্ছে যে পাইথন ডেফিনেটলি একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেরকমটা আমরা সি বা সি প্লাস প্লাস বা জাভা ব্যবহার করি, সেরকমই পাইথনও একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা ইভেনচুয়ালি একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে তুমি এখানে মাল্টিপল রিজনে তোমার প্রোগ্রাম ডেভেলপমেন্টের কাজটা চালাতে পারো। সেটা কোন কোন এরিয়াকে বা এরিয়া অফ অ্যাপ্লিকেশানকে এফেক্ট করবে সেটা আমরা পরে আসছি। আপাতত ভাবছি যে এটা একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা স্ট্যান্ডালোন অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে পারি, বা ইভেন আমরা কিছু টিপিক্যাল ওয়েব অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে পারি অ্যাজ দ্য ব্যাক এন্ড কোড অ্যান্ড সো অন। এটা ইভেনচুয়ালি একটা ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা কম্পাইলড এবং ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা মনে রাখার চেষ্টা করি সেটা হলো যে কোনো একটা কম্পাইলড ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি কাজ করা হয় তাহলে সেখানে কম্পাইলার কাজ করে। অবভিয়াসলি কম্পাইলার তোমার প্রোগ্রামটাকে প্রথমে সিনট্যাকটিক্যালি এবং সিম্যান্টিক্যালি কারেক্ট কিনা ভেরিফাই করে। যদি তোমার প্রোগ্রামটা সিনট্যাকটিক্যালি এবং সিম্যান্টিক্যালি 100% কারেক্ট হয় তাহলে তোমার প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউটেড হয়। ওয়ারাজ কোনো একটা পার্টিকুলার ইন্টারমিডিয়েট লাইন অফ কোডেতে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু একটা কম্পাইলড প্রোগ্রামের ক্ষেত্রে প্রোগ্রামটা অ্যাবনর্মালি টার্মিনেটেড হয়ে যায়। ওয়ারাজ আমরা যদি একটা ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি তাহলে স্বাভাবিকভাবেই সেটা একটা ইন্টারপ্রিটারের সাহায্য নিয়ে প্রোগ্রাম ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করবে। এবং সেখানে সবথেকে বড় যে অ্যাডভান্টেজটা পাওয়া যাবে সেটা হলো যে এখানে একটাই ইনস্ট্রাকশন অ্যাট এ টাইম এক্সিকিউটেড হবে। একটাই মাত্র ইনস্ট্রাকশন অ্যাট এ টাইম এক্সিকিউটেড হবে। ফলত ধরে নেওয়া যাক তোমার প্রোগ্রামের সে 100খানা লাইন অফ কোড আছে, তুমি হয়তো 70th লাইন অফ কোডেতে কোনো একটা প্রবলেম করেছো, সেক্ষেত্রে তোমার প্রোগ্রামটা কিন্তু 69th লাইন অফ কোড পর্যন্ত সাকসেসফুলি এক্সিকিউটেড হবে, তাতে কোথাও কোনো সমস্যা নেই। এবার আমরা মোটামুটিভাবে যেটা মনে রাখতে চাইছি সেটা হচ্ছে যে এটা যেহেতু একটা ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার জন্য ডেফিনেটলি আমাদের একটা ইন্টারপ্রিটারের দরকার পড়বে। এবং আমরা যে ইন্টারপ্রিটার কাজে লাগিয়ে একটা পাইথন প্রোগ্রামকে এক্সিকিউট করব, আমরা যে ইন্টারপ্রিটারটা কাজে লাগিয়ে একটা পাইথন প্রোগ্রামকে এক্সিকিউট করব সেটাকে টিপিক্যালি আমরা পাইথন ইন্টারপ্রিটার বলে মনে রাখব। আমরা খুব বেশি হিস্টোরিক্যাল জায়গাগুলোতে যেতে চাইছি না, জাস্ট একটুখানি মনে রাখতে চাইছি যে পাইথন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা প্রথম কনসিভড হয় লেট 1980s এবং এর যে ইউজেজ সেটা প্রথম শুরু হয় ডিসেম্বর 1989। কেমন?
আমরা পাইথনের যে সিনট্যাক্স দেখব ইন ফিউচার, তাতে আমরা দেখব যে কোনো একটা প্রোগ্রাম যদি আমাকে সি বা সি প্লাস প্লাস বা জাভাতে লিখতে হয়, তাহলে আমাকে যতগুলো নাম্বার অফ লাইনস অফ কোড লিখতে হচ্ছে, তুলনামূলকভাবে পাইথনে আমাকে তার থেকে অনেক কম নাম্বার অফ লাইনস অফ কোড লিখতে হচ্ছে ডিউ টু সেভারাল রিজনস। সেগুলো আমরা দেখব পরে, বাট অ্যাজ অফ নাও আমরা মনে রাখবো যে আজকের দিনে দাঁড়িয়ে এটা একটা ওয়াইডলি ইউজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার কারণ পাইথন রিইউজেবিলিটি সাপোর্ট করে। মোরওভার পাইথনের যে সিনট্যাক্স, সেটা রিলেটিভলি লেসার নাম্বার অফ লাইনস অফ কোড ডেভেলপ করে অ্যাজ কম্পেয়ার টু সি, সি প্লাস প্লাস অ্যান্ড জাভা আমাকে একটা কোনো প্রোগ্রাম লিখতে সাহায্য করে। আমরা পাইথন ব্যবহার করে যখন প্রোগ্রাম লিখব, তখন আমরা কোন ধরনের প্রোগ্রামিং মেথোডোলজি বা কোন ধরনের প্রোগ্রামিং স্টাইল ফলো করে প্রোগ্রাম লিখব, এটা যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা বলবো যে পাইথন মাল্টিপল প্রোগ্রামিং স্টাইল ফলো করে। ফলত আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যারাডাইম ফলো করতে পারি, আমরা এখানে প্রসিডিওরাল প্রোগ্রামিং প্যারাডাইম ফলো করতে পারি, বা ইভেন আমরা এখানে ইম্পারেটিভ স্টাইল অফ প্রোগ্রাম রাইটিং সেটাও ফলো করতে পারি। মোরওভার আমরা দেখব যে পাইথন অটোমেটিক মেমরি ম্যানেজমেন্ট সাপোর্ট করছে, এবং এখানে একটা লার্জ স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে, যেখানে আমরা ইনিউমারেবল নাম্বার অফ থার্ড পার্টি লাইব্রেরিজকেও দেখতে পাবো, এবং এরম হিউজ লাইব্রেরি থাকার জন্য আমরা ডিফারেন্ট ডাইমেনশনে প্রোগ্রাম ডেভেলপমেন্টের কথা ভাবতে পারব। মোরওভার আমরা পাইথনকে একটা ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার বলে ভাববো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে ভাববো। ওপেন সোর্স হওয়ার ফলে সোর্স কোড কমপ্লিটলি পাবলিকলি অ্যাভেলেবল হবে। তার মানে পাইথনের যে কপিরাইট হোল্ডার, তারা তোমাকে পাইথনের যে কোড সেটা পড়া, চেঞ্জ করা এবং ইভেন ডিস্ট্রিবিউট করার জন্য ফ্রিলি প্রোভাইড করে দেবে। আমরা পরে আরও একটা জিনিস দেখব যে পাইথনে একটা হিউজ পাইথন ডেভেলপমেন্ট কমিউনিটি আছে। ফলত অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম তোমার যদি মনে হয় যে আমি একটা কোনো স্পেসিফিক রিজনে কোনো একটা স্পেসিফিক ডেভেলপমেন্ট করতে গিয়ে সামহাও হয়তো আটকে গেছি, বা পাইথনে ইটসেলফ আমি কোনো রকম বাগ পেয়েছি যেটার হয়তো রেজলিউশন করা দরকার, তাহলে সেটা তুমি পাইথন কমিউনিটির সঙ্গে কমিউনিকেট করলে তারা সেই জায়গাটায় তোমাকে হেল্প করতে পারে। তবে হ্যাঁ, মানে ইট হ্যাজ টু বি আন্ডারস্টুড যে আমি প্যালিন্ড্রোমের প্রোগ্রাম লিখতে পারছি না, আমাকে হেল্প করুন, এটা খুব একটা রেকমেন্ডেড নয় আর কি। কেমন? তাহলে আমরা দেখো, যদি পাইথন এর একটা খুব এলিমেন্টারি লেভেল অফ ওভারভিউতে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা বলবো যে পাইথন একটা হাই লেভেল জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা পাইথনে যখন কোড লিখব, আমরা দেখব যে সেটা অটোমেটিক্যালি কম্পাইলড হবে টু বাইট কোড সিমিলার টু জাভা, এবং পরবর্তীকালে সেটাকে পাইথন ইন্টারপ্রিটার এক্সিকিউট করে দেবে। আমরা ইভেন এটাও দেখব যে পাইথন ডিফারেন্ট ফিচার সাপোর্ট করবে, যেখানে আমরা নেস্টেড ব্লক অফ কোড লিখব, ফাংশন লিখব, ক্লাস লিখব, মডিউল লিখব, বা ইভেন প্যাকেজ ক্রিয়েট করব। আর আরেকটু পরের দিকে আমরা দেখব যে পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যারাডাইমকেও ইভেনচুয়ালি ফলো করবে। এখানে আমরা কিছু অ্যাডিশনাল ডেটা টাইপ বিল্ট ইন ডেটা টাইপ হিসেবে পরবর্তীকালে অবজার্ভ করব। সেগুলোর মধ্যে স্ট্রিং, লিস্ট, টাপল, ডিকশনারি এইগুলো ইন্ট্রোডিউসড হবে, যেটা আমরা এর আগে কখনো হয়তো ভাবিনি। কেমন? এবার আমরা যদি পাইথনে কোড লেখা প্রসঙ্গে ক্রমশ এগোবার কথা ভাবি, তাহলে দেখো প্রথমেই যেটা মনে রাখবো যে পাইথন ডায়নামিক্যালি টাইপড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে কি? তার মানে হচ্ছে দ্য ভেরিয়েবলস দ্যাট উই আর গোয়িং টু ইউজ ইন পাইথন will follow dynamic semantics.
তার মানে আমরা সি বা সি প্লাস প্লাসে কোনো একটা ভেরিয়েবলকে নিয়ে কাজ করার জন্য যেরকমভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম উইথ আ স্পেসিফিক ডেটা টাইপ, এবং থ্রু আউট দ্য লাইফ টাইম অফ দ্য প্রোগ্রাম সেই ভেরিয়েবলের ডেটা টাইপটা আনঅল্টার্ড বা আনচেঞ্জড থেকে যেত, আমরা দেখব যে পাইথনে এরকমটা হবে না। আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে যে ধরনের ভ্যালু অ্যাসাইন করছি সেই ভ্যালু অ্যাসাইনমেন্টের ওপর বেস করেই সেই ভেরিয়েবলটার ডেটা টাইপ স্পেসিফিকেশান হচ্ছে, এবং মোরওভার একই ভেরিয়েবল নেম কাজে লাগিয়ে একই প্রোগ্রামের মধ্যে আমরা সেই ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্ট ডেটা টাইপের ভ্যালু অ্যাসাইন করতে পারছি। কেমন? সেই কনটেক্সটে তাহলে দেখো আমরা সি ল্যাঙ্গুয়েজকে স্ট্যাটিক্যালি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাবতে পারি, whereas পাইথনকে আমরা ডায়নামিক্যালি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে রেফার করতে পারি। তার দুটো রিজন, এক হচ্ছে ভেরিয়েবল যা আমরা ব্যবহার করব সেটা ডায়নামিক সিম্যান্টিক্স ফলো করবে। 2 নম্বর রিজন হচ্ছে যে সিতে যেরকম কোনো একটা ভেরিয়েবল তুমি একবার ডিক্লেয়ার করে ফেললে সেই ভেরিয়েবলের যে ডেটা টাইপটা তুমি বলে দিয়েছো সেই ডেটা টাইপটা থ্রু আউট দ্য লাইফ টাইম অফ দ্য প্রোগ্রাম আনচেঞ্জড থাকতো, এখানে সেরকমটা হবে না। মোরওভার আমরা যেহেতু জাভাতেও এটা দেখেছি যে ফার্স্ট একটা জাভা কোড কম্পাইলড হবে, তারপরে সেটা ইন্টারপ্রিটেড হবে ফর দ্য পারপাস অফ এক্সিকিউশন, পাইথনেও সেই ঘটনাটা ঘটবে, এবং সেজন্য আমরা পাইথনকে একটা হাইব্রিড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে রেফার করি। এবার কি করে একটা পাইথন প্রোগ্রাম লিখতে হয় বা কী করেই বা সেটাকে এক্সিকিউট করতে হয় সেটা আমরা একটুখানি বলি, তারপরে আমরা এটা তাহলে জানার চেষ্টা করব যে কি করে আমরা কোনো একটা পাইথন প্রোগ্রামের কোরেসপন্ডিং যে বাইট কোড সেটা দেখতে পারি। যদিও সেটা আমি এক্ষুনি হয়তো দেখাবো না, আমি জাস্ট আইডিয়াটা বলে দেবো, এটা আমরা পরে দেখব। কেমন? তো প্রোগ্রাম লিখতে গেলে ডেফিনেটলি আমাদের সবার প্রথমে কোরেসপন্ডিং এনভায়রনমেন্ট সেট আপের কথা ভাবতে হবে। কেমন? তো এনভায়রনমেন্ট সেট আপ আর কিছুই না, তোমাকে প্রোগ্রাম লিখতে গেলে সবার প্রথমে পাইথন ইন্টারপ্রিটারটা তোমার মেশিনে ইনস্টল করে ফেলতে হবে। এবার সেটার জন্য তোমাকে তাহলে পাইথন ডাউনলোড করতে হবে। তার জন্য তুমি python.org-তে যাবে এবং সেখান থেকে পাইথন ডাউনলোড করবে। রিসেন্ট ভার্সান যেটা অ্যাভেলেবল হবে তুমি সেটাকেই তাহলে ডাউনলোড করবে। রিসেন্ট ভার্সান যেটা তোমার কাছে অ্যাভেলেবল হবে তুমি সেটাকেই তাহলে ডাউনলোড করবে। কেমন? তো আমি এখানে যে ভার্সানটাতে তোমাদের দেখাবো দ্যাট উইল বি পাইথন 3, স্পেসিফিক্যালি 3.11.2। আমরা রিসেন্ট যে ভার্সানগুলো পেতে পারি সেটা একবার আমরা একটু চেক করে নিই কীভাবে পাবো বা কোথায় গেলে পাবো। ইনস্টলেশন প্রসিডিওর ইজ ভেরি সিম্পল। আমরা পাইথন ইনস্টল করার জন্য python.org থেকে পাইথন ইনস্টলারটাকে ডাউনলোড করব এবং সেটা যেরমভাবে আমরা ইনস্টল করি যে কোনো একটা সফটওয়্যার ঠিক সেরমভাবেই ইনস্টল করে ফেলবো। সবার প্রথমে ও তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি অল ইউজারের জন্য পাইথন ইনস্টল করতে চাও নাকি তুমি পার্টিকুলারলি একজনের জন্য, মানে ফর মি যেভাবে তুমি লগ ইন করেছো যে ইউজার হিসেবে সেই ইউজারের জন্য ইনস্টল করতে চাও। অবভিয়াসলি তুমি অল ইউজার সিলেক্ট করে নেক্সট করবে। তারপরেও তোমাকে ডেস্টিনেশন ডাইরেক্টরির কথা বলবে। সেটা হয়ে যাওয়ার পরে তোমাকেও পাইথন কাস্টমাইজ করতে বলবে, মানে পাইথন তোমাকে ডিফারেন্ট ফিচার্স ইনস্টল করার জন্য একটা লিস্ট অফার করবে, সেখান থেকে তুমি পাইথন কাস্টমাইজ করবে। অ্যাজ সাচ আমরা কোনো কাস্টমাইজেশনে যাব না, আমরা যেমন যা ও অফার করবে তেমন তাই ইনস্টল করে দেবো। এবং সাকসেসফুল ইনস্টলেশন হয়ে যাওয়ার পর ও তোমাকে একটা কমপ্লিশন মেসেজ দেবে। কেমন? তো এইটা করাটা খুব সহজ কাজ, আমি জাস্ট দেখিয়ে দিই। আমরা python.org-তে যাব। কেমন? python.org-র আন্ডারে ডাউনলোডসে যাব। তো যদি যাই তাহলেই দেখো বাই ডিফল্টও আমাকে লেটেস্ট ভার্সন অফ পাইথন ডাউনলোড করার কথা বলবে এবং তার ডিফারেন্ট ফ্লেভার অফার করবে। অবভিয়াসলি উইন্ডোজ ফ্লেভার বা ইভেন লিনাক্স ফ্লেভার বা ইভেন ম্যাক ফ্লেভার অ্যান্ড সো অন। আমরা নিশ্চয়ই সেখান থেকে উইন্ডোজ এনভায়রনমেন্টটাকেই চুজ করব, কারণ আমি ধরে নিচ্ছি তোমাদের বেশিরভাগ বা ইভেন সবার হয়তো উইন্ডোজ এনভায়রনমেন্টই রয়েছে। সেখানে তুমি যদি উইন্ডোজে যাও ও তাহলে লেটেস্ট পাইথন রিলিজ যেটা অ্যাভেলেবল হবে
সেটা তোমাকে ডাউনলোড করে নিতে বলবে। কেমন? এবার কিছু প্রি রিলিজ পাওয়া যাবে। প্রি রিলিজ মানে এগুলো রিলিজ হতে চলেছে, তার জন্য করেসপন্ডিং প্রি রিলিজ ভার্সন। আমরা ওই সব ঝামেলায় মোটেও যাব না। আমরা স্ট্রেট ফরওয়ার্ড যেটা রিসেন্ট ভার্সন এবং যেটা আমার মেশিনের সাথে কম্প্যাটেবল হবে সেইটাকে আমার মেশিনে ডাউনলোড করে নেব। মনে রাখতে হবে পাইথন 3.11.10 অ্যান্ড অনওয়ার্ডস এর পর থেকে কিন্তু উইন্ডোজ 7 বা ইভেন তার আগের কোনো ভেরিয়েন্ট অফ উইন্ডোজে ইনস্টল হবে না। কেমন? আরও অনেক কিছুই হবে না। তো আমি মনে রাখতে বলছি যে আমরা রিসেন্ট যেটা পাবো সেটাই আমরা ডাউনলোড করবো এবং ইনস্টল করে নেব। তো যদি আমি জাস্ট এটা দেখাচ্ছি না, মানে আমি তোমাদের বলে দিচ্ছি, যদি তোমরা সাকসেসফুলি পাইথন ইনস্টল করে ফেলতে পারো, আফটার ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টলড পাইথন ইন ইউর কম্পিউটার্স ডাইরেক্টরি, তোমাকে তাহলে নিশ্চয়ই পাইথনটা চালাতে হবে। এবার আমরা যখন কোনো প্রোগ্রাম লিখব, আমরা যখন কোনো পাইথন কোড লিখব, তখন সেই পাইথন কোডটাকে আমরা নানান রকমভাবে চালাবার কথা মনে রাখবো। তো সেটা কীরকম? দেখো, প্রথম এরমভাবে ভাবছি যে এ পাইথন কোড ক্যান বি এক্সিকিউটেড ইন 3 ডিফারেন্ট ওয়েজ। কেমন? এবার সেগুলো কারা? অবভিয়াসলি প্রথম উপায়টা হচ্ছে কোনো একটা পাইথন স্ক্রিপ্ট তুমি লিখে নাও এবং সেটাকে সামহাও চালিয়ে দাও। মানে সামহাওটা কীরকম আমি পরে আসছি। অথবা তুমি কোনো একটা আইডিই ব্যবহার করো, অথবা তুমি ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্রোচে প্রোগ্রাম এক্সিকিউট করো। কি কি উপায় বললাম? প্রথমটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্রোচ মানে যেহেতু আমরা পাইথনকে দেখো ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বললাম, সেজন্য আমরা তাহলে পাইথন কনসোলে যাব, মানে পাইথন কমান্ড লাইনে যাব। সেখানে তাহলে আমার প্রোগ্রামের একটা একটা করে লাইন এক্সিকিউট করাতে থাকবো, ও সেটাকে ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্রোচ অফ এক্সিকিউটিং পাইথন কোড বলে রেফার করবে। অথবা যদি আমার কোডটা যদি অনেক বড় হয়, তাতে যদি সেভারাল নাম্বার অফ স্টেটমেন্টস লেখা থাকে, তাহলে এরকমভাবে ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্রোচ ফলো করে কমান্ড লাইনে বসে বসে একটা একটা করে স্টেটমেন্টকে এক্সিকিউট করাটা খুবই ডিফিকাল্ট হবে। তো তার জন্য তখন আমরা কি করব? we will run a Python script by Python interpreter। এবার সেটা কিভাবে করতে হয় পরে আসছি। কেমন? অথবা আমরা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কাজে লাগাতে পারি, যেরকমটা আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে করি, ফ্রম সাম ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। কেমন? উই ক্যান ইউজ অ্যান integrated development environment for the purpose of writing and executing a Python code। তো আমি পাইথন ইনস্টল করে ফেলার পরে একটা হতে পারে যে ওই যেরমটা আমরা জাভার দিনে দেখছিলাম যে আমরা নোটপ্যাড জাতীয় একটা অ্যাপ্লিকেশানে বা এডিটারে একটা জাভা কোড লিখলাম, সেটাকে কম্পাইল করলাম, তারপরে সেটাকে রান করিয়ে দিলাম বাই দ্য হেল্প অফ জাভা ইন্টারপ্রিটার। ঠিক সেরকমই তাহলে আমরা একটা পাইথন কোড লিখব, যেটাকে আমরা পাইথন স্ক্রিপ্ট বলবো। দিস ফাইল উইল হ্যাভ অ্যান এক্সটেনশন কল্ড .py, ফার্স্ট নেম .py। এবার এই কোডটা কোনো একটা পার্টিকুলার ডিরেক্টরিতে থাকবে। আমরা সেই ডিরেক্টরি লোকেশান থেকে তাহলে ওই কোডটাকে রান করাবার জন্য সিম্পলি পাইথন স্পেস মাই প্রোগ্রাম নেম এই পার্টিকুলার কমান্ডটাকে এক্সিকিউট করব। আমার প্রোগ্রামটা যদি ঠিক থাকে তাহলে ও করেসপন্ডিং প্রোগ্রামটাকে রান করিয়ে দেবে। কেমন? অথবা আমি যেরকম আইডির কথা বলছিলাম, আমরা প্রচুর পরিমাণে আইডি ব্যবহার করতে পারি, বা ইভেন আমরা গুগল কোল্যাবে গিয়েও কোড লিখতে পারি। তো আমি এখানে তোমাদের যে ভার্সানটাতে বা যে এনভায়রনমেন্টটাতে কোডগুলো দেখাবো, দ্যাট উইল বি পাইচার্ম। তোমরা চাইলে ভিএস কোডে বসেও প্রোগ্রাম লিখতে পারো। কেমন? এবার কিভাবে প্রোগ্রাম লিখবো সেটা একটু আমি পাইচার্মেই দেখাই, তাহলে তোমাদের বুঝতে দেখো সুবিধে হবে। কিভাবে প্রোগ্রাম লিখবো সেটা আমি একটু পাইচার্মেই দেখাই। অবভিয়াসলি আমরা প্রোগ্রামে এখন কিছুই জানি না এটা ধরে নিচ্ছি, তো সেজন্য আমি প্রোগ্রামটায় কী লিখছি, কেন লিখছি এসব বোঝাবার মোটেও চেষ্টা করছি না।
আমি প্রোগ্রামটায় কী লিখলাম বা কেন লিখলাম এসব আমি মোটেও বোঝাবার চেষ্টা করছি না। জাস্ট একটা এমন কোনো কোড লিখতে চাইছি যে কোডটাকে রান করানো হলে মেবি ও আমাকে হয়তো হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করে দেবে। অ্যান্ড টিপিক্যালি দিস ইজ দ্য ফার্স্ট এভার প্রোগ্রাম দ্যাট উই ইউজুয়ালি রাইট ইন এনি অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। কেমন? তো কীভাবে করছি সেটা আবার পরে আসছি। আপাতত দেখো লিখলাম প্রিন্ট, সিঙ্গেল কোটসের মধ্যে গেলাম উইদিন আ পেয়ার অফ প্যারেন্থেসিস, তাতে গিয়ে লিখলাম সে হ্যালো ওয়ার্ল্ড। কেমন? এরপরে একটা সেমিকোলন দিলাম, রাইট? এরপরে একটা সেমিকোলন দিলাম, মানে আমার পাইথন স্টেটমেন্টটাকে বেসিক্যালি টার্মিনেট করলাম। যদিও এই পাইথন স্টেটমেন্টের টার্মিনেশনের প্রয়োজন নাও পড়তে পারে, পাইথন স্টেটমেন্টকে এরমভাবে টার্মিনেট করার প্রয়োজন নাও পড়তে পারে। অ্যাজ সাচ এটা না দিলেও তোমার প্রোগ্রামটা হয়তো এক্সিকিউটেড হবে, সেটা দেখাচ্ছি আমি। এবার আমরা যেটা করব, আমরা এটাকে একটা কোনো পার্টিকুলার ডিরেক্টরিতে সেভ করব। সেটা নানান রকমভাবে করা যায়, আমি এখন বেস্ট পসিবল ওয়েটা তোমাদের দেখিয়ে রাখি। তো আমি ডি ড্রাইভের মধ্যে, ভালো করে দেখবে, আমি ডি ড্রাইভের মধ্যে, মানে আমার মেশিনের ডি ড্রাইভের মধ্যে একটা B3A বলে ডিরেক্টরি অলরেডি বানিয়ে রেখেছি। সেখানে পাইথন বলেও একটা সাব ডিরেক্টরি বানানো আছে। আমি সেই সাব ডিরেক্টরির মধ্যে এই কোডটাকে সেভ করতে চাইলাম। আর এই কোডটার ধরো নাম দিলাম set2.py। মানে আমার এখানে অলরেডি একটা 1.py প্রি রিটার্ন, তার জন্য এটাকে আমি নাম দিলাম 2.py। কেমন? এটা হয়ে যাওয়ার পরে আমাকে যদি এই কোডটাকে রান করাতে হয়, তাহলে সিম্পলি আমাকে এই লেফট প্যানেলে, মানে ও আমাকে যে প্রজেক্ট স্ট্রাকচারটা দেখাচ্ছে সেই লেফট প্যানেলে ওই পার্টিকুলার কোডে রাইট ক্লিক করতে হবে, করে যে প্রোগ্রামটাকে রান করাতে চাইছি সেই প্রোগ্রামটার নামের এগেনস্টেও আমাকে রান অপশান দেবে, সেটাকে ক্লিক করতে হবে। তাহলেই দেখো তলায়, মানে নিচের দিকটায়, ও আমাকে প্রোগ্রামটার এক্সিকিউশনের যে রেজাল্ট সেটা দেখিয়ে দেবে। দ্যাটস ইট, অ্যাজ অফ নাও এইটুকুই। মানে এর আরও অনেক কিছু জায়গা আছে বলার, বাট আমরা আপাতত জাস্ট এইটুকুই মনে রাখতে চাইছি যে শুরুর দিকটায় আমরা পাইথন কোড লেখার জন্য আমার কোনো একটা স্পেসিফিক ডিরেক্টরি স্ট্রাকচারের মধ্যে .py এক্সটেনশন দিয়ে কিছু ফাইল ক্রিয়েট করব এবং সেই ফাইলগুলোকে রান করাবো। অ্যাজ অফ নাও, পরবর্তীকালে না হয় আরও ভাবা যাবে ফিনালটি। অ্যাজ অফ নাও আমরা এটুকুই জাস্ট মনে রাখতে চাইছি। এবার আমরা আজকে দেখো যে জায়গাগুলো নিয়ে আলোচনা করব, শুরুর দিককার যে জায়গাগুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা পাইথনে কমেন্ট কী করে দিই। বিকজ অ্যাট দ্য টাইম অফ রাইটিং এ প্রোগ্রাম আমরা সেভারাল সিনারিওতে কমেন্টিং করাটা প্রেফার করব। নেক্সট আমরা জানতে চাইছি যে পাইথনে ভেরিয়েবল তৈরি করার জন্য আমরা যে আইডেন্টিফায়ার ইউজ করি সেই আইডেন্টিফায়ার ইউজেজের কী কী রুলস রয়েছে, পাইথনে কীরকমভাবে আমরা কোনো ভেরিয়েবল ব্যবহার করতে পারি। আমি অলরেডি বলেছি যে পাইথনে অ্যাজ সাচ ভেরিয়েবল ডিক্লারেশনের কোনো প্রয়োজন নেই। দেয়ার ইজ নাথিং কল্ড আ ভেরিয়েবল ডিক্লারেশন, রাদার the process of writing the variable name itself and assigning some value within it will be typically declaring a variable and initialization of the variable। পুরোটা একসাথে করব, জাস্ট ভেরিয়েবলের নাম ফলোড বাই দ্য ভ্যালু। কেমন? আবারও বলছি যে পাইথনে আমাদের আলাদা করে এক্সপ্লিসিট ভেরিয়েবল ডিক্লারেশনের কোনো প্রয়োজন পড়বে না। মানে আমরা যেরকমটা সিতে করতাম যে একটা ভেরিয়েবল ডিক্লারেশন করলে কোরেসপন্ডিংলি মেমোরিতে একটা স্পেস তৈরি হয়, তারপরে আমরা সেই ভেরিয়েবলটার মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ করি অ্যান্ড অল। এখানে এরম কিছু দরকার পড়বে না, কারণ যখন আমরা একটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করব তখন পাইথন ইন্টারপ্রিটার অটোমেটিক্যালি ওই ভেরিয়েবলের ডিক্লারেশন, ডেটা টাইপ স্পেসিফিকেশান, এই সব কাজগুলো করে নেবে। কেমন? তো আমরা সেই ইনিশিয়ালাইজেশনের জায়গাটা দেখব। অবভিয়াসলি আমরা কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশনটাই আজকে প্রেফার করব, মানে প্রোগ্রামের মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দেওয়া। পরে আমরা রান টাইম ইনিশিয়ালাইজেশন নিয়ে আলোচনা করব। নেক্সট আমরা পাইথনে কী কী ডিফারেন্ট ডেটা টাইপ আছে সেটার একটা জাস্ট ওভারভিউ দেখব এবং ওই ওভারভিউয়ের এগেনস্টে কিছু ছোটো ছোটো কোড লিখব। দ্যাটস ইট। মানে এইটা যদি করা যায় তাহলে মোটামুটি রকমভাবে পাইথন কী, কেন, কীরম দেখতে, কীরমভাবে কোড লেখা যায় তার একটা প্রচণ্ড ব্রিফ কাইন্ড অফ অ্যান আইডিয়া আমাদের তৈরি করতে সুবিধে হবে। কেমন? এইটাই হচ্ছে মোটামুটিভাবে আজকে আমাদের অবজেক্টিভ।
বেশ, তাহলে আমরা যেরকমটা বলছিলাম পাইথন কমেন্টিং থেকে শুরু করি। আমরা পাইথন কমেন্টস এই জায়গাটা থেকে একটু আলোচনাটা শুরু করি। আমরা পাইথনে যখন কমেন্ট ব্যবহার করব, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আমরা যেরকম কমেন্ট ব্যবহার করি সেরকম আমরা পাইথনেও কমেন্ট ব্যবহার করব। কিন্তু পাইথনে শুধুমাত্র একরকম কমেন্টই আমার কাছে অ্যাভেলেবল হবে। দেয়ার ইজ নাথিং কল্ড সিঙ্গল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট এটসেট্রা ইন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেয়ার ইজ অনলি ওয়ান কাইন্ড অফ কমেন্টিং ইন পাইথন, এবং সেটা করার জন্য আমাদেরকে হ্যাশ ক্যারেক্টারটাকে কাজে লাগাতে হবে। কোনো একটা টেক্সটের আগে যদি তুমি হ্যাশ ক্যারেক্টার দিয়ে দাও, তাহলে সেটাকেই পাইথন ইন্টারপ্রেটার বেসিক্যালি কমেন্ট বলে মনে করবে। কেমন? তাহলে আমি এটা এরমভাবেই লিখে দিই, কমেন্টিং ইন পাইথন। তাতে গিয়ে দেখো আমি রাদার কমেন্ট করছি যে হ্যাশ ইজ ইউজড বিফোর এ টেক্সট টু মেক ইট এ কমেন্ট, জাস্ট ইট, আর কিছু না। এবার নেক্সট যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে যে মানে যদিও সেটা পরে বললেও হতো, বাট এখনই বলে রাখি, সেটা হচ্ছে যে ইন্ডেন্টেশন মানে প্র্যাকটিক্যালি আমরা ইন্ডেন্টেশন বলতে লিডিং হোয়াইট স্পেসেস বিফোর এনি স্টেটমেন্টকে রেফার করি। এই ইন্ডেন্টেশনটা পাইথনে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা ভেবে দেখো, বাঁদিকে যে কোডটা তোমরা দেখতে পাচ্ছ ওটা বেসিক্যালি একটা সি কোড, আর তার কোরেসপন্ডিং রাইট হ্যান্ড সাইডে যে ব্লক অফ কোডটা তোমরা দেখছো ওটা ওর ইকুইভ্যালেন্ট পাইথন কোড। এবার আমরা সিতে ভেবে দেখো ইন্ডেন্টেশনটাকে কম্পালসারি বলতাম না, আমরা বলতাম যে ইট ইজ আ ব্লক স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে কোনো একটা ব্লক মানে কোনো একটা ব্লক লিখছি উইদিন সাম আদার ব্লক। এটা বোঝাবার জন্য আমরা ব্রেস পেয়ারটাকে ব্যবহার করব, তাহলেই সেটা ওই পার্টিকুলার ব্লকের ভেতরে আরেকটা ব্লক এটা রেফার করে দেবে, এটা আমরা বলতাম। এবং সেখানে দেখো ইন্ডেন্টেশনটা কিন্তু কম্পালসারি ছিল না। আমরা ইন্ডেন্টেশন কেন করতাম? জাস্ট টু মেক দ্য রিডেবিলিটি অফ দ্য প্রোগ্রাম বেটার। প্রোগ্রামটার রিডেবিলিটি যাতে তুলনামূলকভাবে একটু ভালো হয়, তার জন্য আমরা নিজে থেকে এই ইন্ডেন্টেশনটা করাটাকে প্রেফার করতাম। আমরা বলতাম যে ইট ইজ অলওয়েজ রেকমেন্ডেড দ্যাট ইয়োর কোড ইজ ওয়েল ইন্ডেন্টেড। পাইথন বলছে যে আমি ব্রেসিংয়ের কোনো ঝামেলায় যেতে চাইছি না। দেয়ার ইজ নাথিং কল্ড আ পেয়ার অফ ব্রেসেস টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ আ ব্লক। দেয়ার ইজ নাথিং কল্ড দ্যাট। রাদার পাইথন ইন্ডেন্টেশনটাই মূলত ব্লক স্ট্রাকচারের জন্য কাজে লাগায়। তার মানে ধরো তুমি ইফ ব্লকের মধ্যে কিছু একটা লিখতে চাও, তো সেটা যখন তুমি ইফ ব্লকের মধ্যে লিখবে, দেখবে যে পাইথন এটাকে ইন্ডেন্ট করে দিতে বলছে। মানে ইফের ভেতরকার স্টেটমেন্টগুলোকে ইন্ডেন্ট করে দাও, বা ইভেন এলসের ভেতরকার যে স্টেটমেন্ট তুমি সেটাকেও ইন্ডেন্ট করে দাও। আমরা আবারও বলছি যে পাইথনে ইন্ডেন্টেশনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইট ইজ কম্পালসারি। তোমাকে ব্লক স্ট্রাকচারিং করতে গেলে পাইথনে কিন্তু ইন্ডেন্টেশনটা করে দিতেই হবে। কেমন? এবার সেটা আমরা যখন কোনো আইডিই ব্যবহার করব, তখন আমাদের হয়তো খুব বেশি একটা মাথা ঘামাতে হবে না। কিন্তু আমরা যখন কোনো আইডিই ব্যবহার করব না, আমরা যখন প্লেন অ্যান্ড সিম্পল নোটপ্যাডে বসে কোনো প্রোগ্রাম লিখব, তখন কিন্তু আমাদের ইন্ডেন্টেশনটা করে দিতে হবে। এবার দেখো আমি ইন্ডেন্টেশনের ইউজেজ যদি বোঝার চেষ্টা করি, তোমরা দেখো লেফট হ্যান্ড প্যানেলে যে লাইন অফ কোডগুলো দেখতে পাচ্ছ, সেটা সিম্পলি লেফট অ্যালাইন করা রয়েছে। কি করা হয়েছে না, নেম বলে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একটা স্ট্রিং অ্যাসাইন করেছি। আমি এখনও স্ট্রিং বললাম, পরে এটা অন্য কিছু বলবো। এরপরে আমরা বলেছি যে নেমের ভ্যালুটা যদি এই পার্টিকুলার স্ট্রিং এসকেএস এর সঙ্গে ইকুয়াল হয়, তাহলে হ্যালো এসকেএস প্রিন্ট করো, আদারওয়াইজ হ্যালো ব্রাদার প্রিন্ট করো। এই পুরোটাই হচ্ছে শুধু আমার ইফেলস ব্লকের অ্যাক্টিভিটি। আর এই যে প্রিন্টএফটা লিখলাম, আমি চাইছি সেটা যেন ইফেলস ব্লকের বাইরের একটা অ্যাক্টিভিটি বলে কনসিডার হয়। এবার দেখে বুঝতেই পারছো
যে আমি যদি এটাকে এরকম লেফট ইনডেন্ট করে লিখি, তাহলে আমার নিজের পক্ষেই কোনটা ইফের ভেতরে আছে, কোনটা এলসের ভেতরে আছে, বা ইভেন কোনটা এলসের ভেতরে নেই, এটা বোঝাটা খুব ডিফিকাল্ট হবে। তো যাতে এই প্রবলেমটা না হয় তার জন্য পাইথন বলে দিল ইনডেন্টেশন ইজ ম্যান্ডেটারি। ইনডেন্টেশন ইজ ম্যান্ডেটারি কেন না, টু ডিফাইন এ সার্টেন ব্লক অফ কোড। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা স্টেটমেন্ট যে পাইথনে ইনডেন্টেশন কিন্তু কম্পালসারি। যদিও আমরা এখন যেগুলো লিখবো ভেরিয়েবল ডিক্লারেশন, তাদের ইউজেজ অ্যান্ড অল, অপারেটরের ইউজেজ অ্যান্ড অল, তাতে আমাদের এক্ষুনি হয়তো ইনডেন্টেশন করতে হবে না, কিন্তু আমরা যখন ব্রাঞ্চিং শুরু করব তখন আমাদের কিন্তু ইনডেন্টেশন করতে হবে। এবং ইনডেন্টেশনের কিছু স্পেসিফিক রুল আমাদের ফলো করতে হবে, যার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট রুলগুলো হচ্ছে: ফার্স্ট লাইন অফ পাইথন কোড ক্যান নট হ্যাভ এনি ইনডেন্টেশন। মানে তুমি প্রথম লাইনটা লেখা শুরু করলে, ধরো এই যে আমি প্রথম লাইনটা লিখছিলাম প্রিন্টএফ করে, আমি এটাকেই ট্যাব দিয়ে সরিয়ে দিলাম, দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন, এটা করলে হবে না। কেমন? মোরওভার ধরো আমি এখানে যদি একটা ইফ স্ট্রাকচার লিখতে চাই, সে আমি হয়তো বললাম ইফ এক্স গ্রেটার দ্যান 0 দেন ডু সামথিং। চেক করে দেখো এইটা আইডিটার স্পেশালিটি যে আমাকে অটোমেটিক ইনডেন্টেশন অফার করে দেবে। কেমন? ধরো আমি এক্সের মধ্যে 10 রাখলাম, মেবি এর পরে এসে আমি বললাম যে এক্সের ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে আমি কিছু একটা প্রিন্ট করতে চাই, যদি না হয় তাহলে আমি অন্য কিছু একটা প্রিন্ট করতে চাই। এই যে কথাগুলো আমি বলছি, এখানে দেখো ইনডেন্টেশনটা অটোমেটিক। হ্যাঁ, আমাকে যদি ইনডেন্টেশন ব্যাক করাতে হয় তাহলে সেটা ম্যানুয়ালি করতে হবে। আদারওয়াইজ যতক্ষণ না পর্যন্ত তুমি বলে দিচ্ছ যে এই ব্লকটার কাজ হয়ে গেছে, আমি ইনডেন্টেশনটাকে মানে ডিলিট করে দিয়ে, ব্যাকস্পেস মেরে ডিলিট করে দিয়ে পুরোনো জায়গায় ফিরে যেতে চাইছি, ও কিন্তু নিজে থেকে মুঠেই এটা বুঝবে না যে ভাই আমার এই ব্লকটার কাজ শেষ হয়ে গেল। এটা মনে রাখতে হবে। কেমন? তো যদিও আমরা এক্ষুনি ইনডেন্টেশনের জায়গায় যাচ্ছি না, বাট ফর দ্য টাইমিং আমরা মনে রাখতে চাইলাম যে আমাকে অ্যাটলিস্ট একটা স্পেস দিতেই হবে কোনো একটা ইনডেন্টেড স্টেটমেন্টকে আমি লিখছি এটা বোঝাবার জন্য। আমাকে ফার্স্ট লাইন অফ কোডেতে কোনো ইনডেন্টেশন দিলে চলবে না। মোরওভার ইনডেন্টেশন পাইথনে কম্পালসারি হবে, এবং নাম্বার অফ স্পেসেস যেটা দিয়ে আমি ইনডেন্টেশন করতে চাইছি সেটা আমাকে ইউনিফর্ম রাখতে হবে। একটায় 3টে, একটায় 4টে, একটায় 2টো, দিস ক্যানট বি ডান। এবার আমরা দেখো পাইথনে যে স্ট্রাকচারটা ফলো করব সেটার একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড আছে। কেমন? যেটাকে বলা হয় REPL, মানে ও যেভাবে কাজ করে সেটা হচ্ছে রিড, দেন ইভালুয়েট, দেন প্রিন্ট, দেন লুপ। এবার এটা কি আমি একটু পরের দিকে বলছি, আপাতত জাস্ট মনে রাখো যে পাইথন যে পদ্ধতিতে কাজটা করে দেবে সেই পদ্ধতিটাকে বা সেই ধরনটাকে আমরা প্র্যাকটিক্যালি REPL বলে রেফার করব। যদিও সেটা এক্ষুনি বোঝার আমাদের খুব একটা দরকার হয়তো নেই, দরকার পড়বে না প্র্যাকটিক্যালি। এবার আমরা দেখো আইডেন্টিফায়ার কিভাবে কাজে লাগাবো সেখান থেকে একটু শুরু করি। আমরা আইডেন্টিফায়ার কাকে বলে এটা নিশ্চয়ই জানি। আমরা আইডেন্টিফায়ার বলতে কি বোঝায় এটা নিশ্চয়ই সবাই জানি। আমরা জানি যে আইডেন্টিফায়ার হচ্ছে একটা নেম, যেটা আমরা সাধারণত কোনো একটা ফাংশন, কোনো একটা ভেরিয়েবল, কোনো একটা ক্লাস, কোনো একটা মডিউল বা ইভেন কোনো একটা অবজেক্টকে প্রোভাইড করি। দেখো এখানে আমি এমন অনেক কিছু বললাম যেগুলো আমরা এর আগে সিতে কখনো ব্যবহার করিনি। আমরা সিতে বলতাম আইডেন্টিফায়ার হচ্ছে এমন একটা শব্দ বা কালেকশন অফ ওয়ার্ডস যাদেরকে আমরা ভেরিয়েবল বা ফাংশন ইত্যাদি তৈরি করার জন্য ব্যবহার করি। কিন্তু এখানে আমি বলার সময় বললাম যে পাইথন আইডেন্টিফায়ার ইজ দ্য নেম দ্যাট উই আর গোয়িং টু ইউজ টু ক্রিয়েট আ ভেরিয়েবল or a function or a class or even a module or even an object। কেমন? আমরা যখন আইডেন্টিফায়ার লিখব, কোনো আইডেন্টিফায়ার যখন আমরা তৈরি করব, তখন তাহলে সেই আইডেন্টিফায়ারে কোন কোন সিম্বল কাজে লাগানো যাবে তার নিশ্চয়ই কোনো একটা রুল থাকবে। পাইথনে আইডেন্টিফায়ার যখন আমরা তৈরি করব তখন কোন কোন আইডেন্টিফায়ার তৈরি করা যাবে, মানে কোন কোন জিনিস দিয়ে আইডেন্টিফায়ার বানানো যাবে
তার নিশ্চয়ই একটা কোনো রুল থাকবে। তো সেইটা একটু মনে রাখো যে আমরা পাইথনে যখন কোনো প্রোগ্রাম লিখব তখন আমরা একটা অ্যালফাবেট অথবা একটা আন্ডারস্কোর অথবা কোনো ডিজিট এই তিনটে জিনিস কাজে লাগিয়ে পাইথনে আইডেন্টিফায়ার বানাবো। এটা আমরা সিতেও তাই বলতাম, মনে করে দেখো। আমরা সিতেও ইভেন বলতাম যে অ্যান আইডেন্টিফায়ার ক্যান বি ক্রিয়েটেড বাই দ্য সিম্বলস বলে আমরা তাতে কী কী রাখতাম? ডেফিনেটলি ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড, স্মল এ টু স্মল জেড, তাই তো, আন্ডারস্কোর এবং 0 to 9। তো এখানেও আমরা দেখো তাই বলছি যে পাইথনে যখন একটা আইডেন্টিফায়ার বানাবো, ন্যাচারালি সেখানে আমরা যে সমস্ত সিম্বলগুলো কাজে লাগাতে পারবো সেই সিম্বলগুলো হচ্ছে এ টু জেড, লোয়ার কেস অ্যান্ড আপার কেস, আন্ডারস্কোর অ্যান্ড 0 to 9। এর বাইরে অন্য কোনো কিছু কাজে লাগিয়ে তুমি কিন্তু ভেরিয়েবল তৈরি করতে পারবে না। আর বাকি রুলগুলো তো ইমপ্লিসিট, সেটা আমরা জানি। কীরকম? নো কিওয়ার্ড, আমরা জানি নো কিওয়ার্ড can be used in order to create an identifier. নেক্সট আমরা দেখো এটাও নিশ্চয়ই জানি যে পাইথন ইজ ডেফিনেটলি এ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তার মানে পাইথনে যখন তুমি ভেরিয়েবল তৈরি করবে, ধরো ক্যাপিটাল লেটার রাম বলতে যে ভেরিয়েবলটা বোঝাবে, স্মল লেটার রাম বলতে কিন্তু সেই ভেরিয়েবলটাই বোঝাবে না। কেমন? এরা দুটো ডিফারেন্ট আইডেন্টিফায়ার্স ইন সি। কেমন? তার মানে হচ্ছে এই যে আমি লিখলাম রাম অ্যান্ড স্মল লেটার র্যাম, এরা দুজন কিন্তু ডিফারেন্ট আইডেন্টিফায়ার্স ইন সি আর ডিফারেন্ট আইডেন্টিফায়ার্স ইন পাইথন। এই কটাই আপাতত মনে রাখি এবং এরপরে আমরা বোঝার চেষ্টা করি যে আমরা পাইথনে ভেরিয়েবল কীরকম করে তৈরি করব। হাউ শুড আই ক্রিয়েট আ ভেরিয়েবল ইন পাইথন? তো আমি দেখো যেরকম অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা বলতাম, আমি ঠিক সেরমভাবেই দেখো বলছি, ডিক্লেয়ারিং এ ভেরিয়েবল ইন পাইথন। এবার ডিক্লেয়ারিং আ ভেরিয়েবল ইন পাইথন এটা বলার সময় দেখো আমরা শুরুতেই যেটা বলে নিয়েছি সেটা হচ্ছে যে পাইথন is a dynamically typed programming language. There is no need to declare variable prior to its use. সেক্ষেত্রে আমরা তাহলে কি মনে রাখবো? Variables do not need to be declared explicitly in order to reserve memory space as we do in other programming languages. কেমন? এটা লিখে রাখি, variables need not to be declared prior to their use as we do in C or C++. কেন? to reserve memory space. এটা কেন এরকম নয়? তার কারণ যখন আমরা কোনো একটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করব, when we initialize a variable in Python, Python interpreter do this for us. Python interpreter will automatically do this thing for us. কেমন? এবার প্রশ্ন হচ্ছে যে ভেরিয়েবল ডিক্লারেশন যদি না থাকে তাহলে স্ট্রেট অ্যাওয়ে নিশ্চয়ই আমরা ইনিশিয়ালাইজেশন অফ ভেরিয়েবল দিয়ে শুরু করব। ভেরিয়েবলের ডিক্লারেশানই যদি না থাকে তাহলে স্ট্রেট অ্যাওয়ে দেখো আমরা ইনিশিয়ালাইজেশন অফ ভেরিয়েবল দিয়ে শুরু করব। এবং লাইক আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আমরা এখানেও তাহলে ক্লেম করব যে ভেরিয়েবল ক্যান বি ইনিশিয়ালাইজড ইন 2 ways. ফার্স্ট ওয়ান ইজ নোন অ্যাজ কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন, প্রোগ্রামের মধ্যেই তুমি ইনিশিয়ালাইজ করে দাও।
অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান উইল বি রান টাইম ইনিশিয়ালাইজেশন। প্রোগ্রামটা চালাও, তারপরে তুমি ইনিশিয়ালাইজ করো। তো আমরা দেখো কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশনের যদি সিনট্যাক্সটা বোঝার চেষ্টা করি, এটা আমরা সবাই জানি। কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশনের জাস্ট সিনট্যাক্সটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা কি বলবো? আমার একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলটাকে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে আমি ইনিশিয়ালাইজ করে দিতে চাই, যেখানে দেখো ইকুয়াল টু সাইনটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। এবার এই যে এক্সপ্রেশনটা আমি ওখানে লিখলাম, দেখো আমি যে এক্সপ্রেশনটা লিখলাম, সেই এক্সপ্রেশনটা কী হবে? An expression can be any constant, can be a text, can be an arithmetic expression, can further be a variable, can be a function, can anything. কেন? ভেরিয়েবলের যে নামটা সেটা দেওয়ার জন্য তাহলে একটা আইডেন্টিফায়ার কাজে লাগাবো, আর এক্সপ্রেশনের জায়গায় অ্যাজ অফ নাও আমরা কিছু ভেরিয়েবলস ভ্যালু বা টিপিক্যাল কিছু কনস্ট্যান্টস তাহলে ব্যবহার করব। যেমন যেমন কনস্ট্যান্ট আমি ব্যবহার করব, মানে আমার কনস্ট্যান্টের ডেটা টাইপ তাহলে যেমন যেমন হবে, কনস্ট্যান্টের ডেটা টাইপ তাহলে যেমন যেমন হবে, ও তেমন তেমন আমাকে তাহলে সেই ভেরিয়েবলটার ডেটা টাইপ স্পেসিফাই করে দেবে। কেমন? এবার সেটা কীরকম আমি আসছি, বাট তার আগে আমরা একটু পাইথনে কী কী ডেটা টাইপ হয় সেটা বোঝার চেষ্টা করি। পাইথনে কী কী রকমের ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করতে পারি সেটা একটু বোঝার চেষ্টা করি। তো পাইথনে দেখো, আনলাইক আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, মানে আমরা সি প্লাস প্লাসে বলতাম বিল্ট ইন ডেটা টাইপ হচ্ছে ইন্ট, ফ্লোট, ক্যার, ভয়েড, ডাবল। কেমন? এখানে আমরা বলছি যে পাইথন আমাকে মোট 6 রকমের ডেটা টাইপ সাপোর্ট করে। পাইথন আমাকে মোট 6 রকমের ডেটা টাইপ সাপোর্ট করে। তো এই ছবিটা অত্যন্ত পচা দেখাচ্ছে, আমি এটাকে মুছে দিয়ে বরঞ্চ এমনিই লিখি, তাহলে তোমাদের দেখো বুঝতে সুবিধা হবে। তো পাইথনে আমরা কী কী ডেটা টাইপ পাই, পাইথনে আমার কাছে কী কী ডেটা টাইপ অ্যাভেলেবল, এই প্রশ্নের উত্তরে আমরা মনে রাখবো যে পাইথনে আমরা মোট 6 রকমের ডেটা টাইপ নিয়ে কাজ করতে পারি। কী কী? ফার্স্ট ওয়ান ইজ নিউমেরিক ডেটা টাইপ, নেক্সট ওয়ান ইজ স্ট্রিং ডেটা টাইপ, নেক্সট ওয়ান ইজ লিস্ট ডেটা টাইপ, নেক্সট ইজ টাপল ডেটা টাইপ, নেক্সট ইজ ডিকশনারি টাইপ, আর তারপরেরটা হলো বুলিয়ান টাইপ। আমি অর্ডারটা আমার মতন করে লিখলাম, এটা যে কোনো অর্ডারে লেখা যেতে পারে। আমরা প্রথম দেখো বললাম নিউমেরিক টাইপ, তারপরে দেখো বললাম স্ট্রিং টাইপ, লিস্ট টাইপ, টাপল টাইপ, ডিকশনারি টাইপ আর বুলিয়ান টাইপ। এবার এই 6টার মধ্যে দেখো 3টে টাইপ আমরা শুনে অন্তত বুঝতে পারছি যে কি হতে চলেছে। ফর এক্সাম্পল নিউমেরিক টাইপ, এটার সম্পর্কে একটা ধারণা আমরা করতে পারছি। স্ট্রিং টাইপ, আমরা এটার সম্পর্কেও একটা ধারণা করতে পারছি। বাইভেন দেখো বুলিয়ান টাইপ, এটার সম্পর্কেও একটা ধারণা আমরা করতে পারছি। আমরা লিস্ট বলতে কি বোঝায়, কেমন, বাইভেন টাপল বলতে কি বোঝায়, বাইভেন ডিকশনারি বলতেই বা কি বোঝায়, সেটা হয়তো এক্ষুনি বুঝতে পারছি না। তো সেটা আমরা এক্ষুনি বোঝার চেষ্টাও করছি না। কেমন? টু বি ভেরি অনেস্ট, আমরা এখন সেগুলো বোঝার চেষ্টাও করছি না। আমরা জাস্ট এইটুকু মনে রাখতে চাইছি যে আমি একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করব, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ভ্যালু দ্যাট আই এম অ্যাসাইনিং উইদিন দ্য ভেরিয়েবল, পাইথন অটোমেটিক্যালি ওর টাইপ ডিটারমিনেশনটা করে নেবে। সেটা সামহাও আমরা চেকও করব, এবং পাইথনে আমরা এই 6 রকম ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করব। দ্যাটস ইট। যেখানে বুলিয়ান টাইপটা আমরা সবাই জানি, দিস ক্যান আইদার হোল্ড দ্য ভ্যালু ট্রু অর ইভেন দ্য ভ্যালু ফলস, এটা আমরা সবাই জানি। এবার এই 6টা ডেটা টাইপ ছাড়াও আমরা পরে সেট বলে একটা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তো সেটা আমি এক্ষুনি যাচ্ছি না, আমি জাস্ট নিউমেরিক টাইপ বলতে কি বোঝায় এটার একটু ডিসকাশনে আসি। দেখো, প্রথমেই যেটা মনে রাখতে হবে যে এই যে আমি নিউমেরিক টাইপের কথা বলছি, এই নিউমেরিক টাইপটাকে দেখো আবার আমরা চাইলে দুটো ব্রড ক্যাটাগরিতে ফার্দার সাবডিভাইড করতে পারি। কীরকম? একটাকে আমরা বলবো ইন্টিজার্স, আর একটাকে আমরা বলবো রিয়েল নাম্বারস। একটাকে আমরা বলবো ইন্টিজার্স, আর একটাকে বলবো রিয়েল নাম্বারস। কেমন?
এবার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মনে করে দেখো ইন্টিজারের একটা আপার লিমিট লোয়ার লিমিট থাকতো, রিয়েল নাম্বারের একটা লোয়ার লিমিট আপার লিমিট থাকতো। পাইথনের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এরকম কিছু হবে না, মানে তুমি দেখবে যে অ্যাজ সাচ ইন্টিজারের কোনো স্পেসিফিক আপার বাউন্ড হয়তো এখানে নেই। কেমন? তো আমাদের কাজ কি হবে? আমাদের আপাতত কাজ হবে তাহলে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে একটা ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর করা বা ইভেন একটা রিয়েল টাইপের ভ্যালু স্টোর করা, যেটা স্টোর করলাম সেটাকে ডিসপ্লে করা। মোরওভার আমি যেটা স্টোর করলাম সেটার ধরনটা বা ডেটা টাইপটা ডিসপ্লে করা। তাহলেই আমরা বুঝতে পারবো যে আমরা কোন ধরনের ভ্যালু স্টোর করেছি, হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য ভ্যালু দ্যাট হ্যাভ স্টোরড উইদিন আ ভেরিয়েবল। কেমন? সেটা ইন্টিজার বা ফ্লোটের জন্য, মানে রিয়েল নাম্বারের জন্য যদি পারি, তাহলে আমরা নিশ্চয়ই স্ট্রিং লিস্ট টাপল এসবের জন্যও পারবো, সেটাও একটু একটু চেক করে দেখা। তো দেখো সেটা আমি একটাই প্রোগ্রামের মধ্যে করছি, কারণ আমরা ভেরিয়েবল কি বা ইভেন ভেরিয়েবলের মধ্যে কীরমভাবে ভ্যালু স্টোর করা যায় সেটা সবাই অলরেডি জানি। সেজন্য আমি আলাদা করে দেখো সেগুলো আর বলছি না, সেগুলো আলাদা করে আর খুব একটা কিছু বলছি না, আমি জাস্ট করেসপন্ডিংলি এটা করে দেখাচ্ছি। কেমন? কীরমভাবে করে দেখি। আমি কমেন্ট লিখে লিখে যদি করি তাহলে দেখো তোমাদের হয়তো একটু বুঝতে সুবিধা হবে। আমি কোডটা এখানে লিখলে হয়তো তোমাদের ভিজুয়ালাইজ করতে একটু প্রবলেম হবে, তো সেই জন্য আমি কোডটা লিখছি দেখো প্লেন টেক্সট এডিটারে। পরবর্তীকালে এই কোডটাকেই আমরা তাহলে পাইচার্ম থেকে চালাবার চেষ্টা করব। তোমার এবার তাহলে মনে হতে পারে যে তাহলে আর কষ্ট করে একটা আইডি ইউজ করে লাভ কি? ভেরি ট্রু। তো আইডি ইউজ করতেই হবে এরকম কোথাও লেখা নেই। আমরা আইদার ডাইরেক্টলি আইডিতে বসে কোড লিখে সেটাকে রান করাতে পারি, ও আমি এখন এখানে দেখাচ্ছি জাস্ট তোমাদের ব্যাপারটার ভিজিবিলিটি একটু বেটার করানো যায় তার জন্য। কেমন? তো আমি ধরো সে নাম1 বলে একটা ভেরিয়েবল তৈরি করলাম। আমি সেই ভেরিয়েবলটার মধ্যে 2 অ্যাসাইন করলাম, রাইট? আমি নাম1 বলে একটা ভেরিয়েবল তৈরি করলাম, সেই ভেরিয়েবলটার মধ্যে 2 অ্যাসাইন করলাম। এর পাশে ধরো একটা কমেন্ট করলাম, করে বললাম দিস ইজ অ্যান ইন্টিজার ভ্যালু, দ্যাটস ইট, সবাই পারবো। নাম2 বলে একটা ভেরিয়েবলের মধ্যে ধরো 2.5 অ্যাসাইন করলাম, তার পাশেও ধরো কমেন্ট করে এসে বললাম যে দিস ইজ আ রিয়েল ভ্যালু। সিমিলারলি আমি যদি নাম1 নাম2 এরকম তৈরি করতে পারি তাহলে এক্সপেক্টেড যে আমি স্ট্রিংও তৈরি করতে পারবো। তো তার জন্য ধরো আমি একটা str নামের বা string1 নামের কোনো একটা ভেরিয়েবল তৈরি করলাম, তার মধ্যে গিয়ে ধরো লিখলাম সে সুকল্যাণ। কেমন? আমি এর পাশেও তাহলে কমেন্ট করে রাখলাম, যে দিস ইজ আ স্ট্রিং ভ্যালু। আমরা পরে আলোচনা করব যে ডাবল কোটস দিয়ে স্ট্রিং লেখা আর সিঙ্গেল কোটসের মধ্যে স্ট্রিং লেখার মধ্যে ও কীভাবে কী ডিফারেন্স তৈরি করে অ্যান্ড অল। তো আপাতত আমি ডাবল কোটস দিয়েই লিখছি। string1 মধ্যে লিখলাম সুকল্যাণ। কেমন? আমরা যদি লিস্ট বানাতে চাই তাহলে এটা একটু মনে রাখার চেষ্টা করব যে লিস্ট হচ্ছে মূলত সিমিলার টাইপ অফ আইটেমের একটা কালেকশন। এটা খালি মনে রাখো, লিস্ট হচ্ছে একটা অর্ডার্ড এবং ইন্ডেক্সেবল সিকোয়েন্স, যেটাকে প্র্যাকটিক্যালি তুমি একটা অ্যারের সাথে তুলনা করতে পারো। যদিও ভেবে দেখো একটা অ্যারেতে আমরা যে এলিমেন্টগুলো রাখতাম সেই এলিমেন্টগুলোর ডেটা টাইপ সবসময় একই রকম হতো, কিন্তু আমরা যখন একটা লিস্টের মধ্যে কোনো আইটেম রাখবো তখন সেই আইটেমগুলো ডিফারেন্ট ডেটা টাইপের হতে পারবে। এবার কি করে একটা লিস্ট বানাবো? আইডিয়া ইজ ভেরি সিম্পল। আমি জাস্ট একটা লিস্ট ভেরিয়েবলের নাম দিলাম। এটা যে একটা লিস্ট বোঝাবার জন্য দেখো থার্ড ব্র্যাকেট পেয়ার বা বক্স ব্র্যাকেট পেয়ার ইউজ করলাম। এখানে একটা নিউমেরিক ভ্যালু দিলাম হুইচ ইজ অ্যান ইন্টিজার, মেবি একটা নিউমেরিক ভ্যালু দিলাম হুইচ ইজ আ রিয়েল নাম্বার, মেবি একটা স্ট্রিং দিলাম, আর ধরো ট্রু বা ফলস কিছু একটা ইউজ করলাম। আমি আপাতত তিনটেই ইউজ করি। এটার পাশে লিখে রাখলাম দিস ইজ বেসিক্যালি এ লিস্ট ইন পাইথন। কেমন? আমি কমেন্টগুলো একটু সরিয়ে দিই, তাহলে রিলেটিভলি তোমার প্রোগ্রামটা দেখতে সুবিধে হবে।
এবার দেখো আমরা ডিকশনারি বলে একটা ডেটা টাইপ বলেছিলাম, তো আমরা মনে রাখতে চাইছি যে সিমিলার টু আ লিস্ট পাইথনে টাপল বলে একটা ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করব। সেটাতেও আমরা সিকোয়েন্স অফ আইটেমকে স্টোর করব। আমরা টাপলের ক্ষেত্রেও কমা সেপারেটেড লিস্ট বানাবো, শুধু ডিফারেন্স হচ্ছে যে আমরা লিস্টের বেলায় আইটেমগুলোকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছিলাম, ওয়্যারাস যদি একটা টাপলের মধ্যে রাখতে বলা হয় বা একটা টাপল ক্রিয়েট করতে বলা হয়, তাহলে সেটাকে আমরা প্যারেনথিসিস পেয়ার দিয়ে ক্রিয়েট করব। এবার তোমার প্রশ্ন হতে পারে যে লিস্ট আর টাপল যদি একই রকম দেখতে ঘটনা হয়, তাহলে হঠাৎ করে আমার লিস্ট এবং টাপল দুটো আলাদা আলাদা করে শেখার দরকার পড়ছে কেন? ভেরি ট্রু, কেন দরকার পড়ছে? তো তাতে দেখো আমরা ভাবছি যে লিস্টে যে আইটেমগুলোকে আমরা বক্স ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করলাম, আর টাপলের ক্ষেত্রে যেটাকে আমরা বলছি ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথিসিস দিয়ে এনক্লোজ করলাম, এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে মিউটেবিলিটিতে। তার মানে কি? আমরা পরে থিওরিটিক্যালি বলবো যে লিস্ট হচ্ছে মিউটেবল, ওয়্যারাস টাপল এটা ইমিউটেবল। তার মানে কি? লিস্ট মিউটেবল মানে তুমি লিস্টের এলিমেন্টগুলোকে পাল্টাতে পারো, কিন্তু তুমি টাপল নিয়ে যখন কাজ করবে তখন দেখবে যে টাপল হচ্ছে রিড অনলি লিস্ট। মানে একবার যদি আইটেমগুলোকে টাপলের মধ্যে স্টোর করে ফেলা হয়, তাহলে টাপলের আইটেমগুলোকে বা এলিমেন্টগুলোকে বা অবজেক্টটাকে টিপিক্যালি পাল্টানো যাচ্ছে না। আমরা একটা লিস্টের এলিমেন্টকে মডিফাই করতে পারবো, কিন্তু একটা টাপলের কোনো এলিমেন্টকে আমরা মডিফাই করতে পারবো না। দ্যাটস ইট। কেমন? এবার কি করে টাপল ক্রিয়েট করতে হয় সেটা আমি অলরেডি বললাম। তো আমি ধরো টাপল 1 বলে একটা নাম দিলাম, এর মধ্যে ওই একই এলিমেন্ট দেখো রাখছি 12, 3.0 আর এসকেএস, বাট এটা একটা টাপল। আগে যেটা বানিয়েছিলাম দ্যাট ইজ আ লিস্ট। আমি এদের দুজনের বেসিক ডিফারেন্সটাই বললাম, লিস্ট ইজ মিউটেবল, লিস্ট ইজ চেঞ্জেবল অর মিউটেবল, whereas tuple is immutable, it cannot be changed. নেক্সট আমরা দেখো ডিকশনারি বলে একটা ডেটা টাইপের কথা বলেছি। এবার ডিকশনারি ব্যাপারটা অনেকটা ওই ডেটা স্ট্রাকচারে আমরা যে হ্যাশ টেবল পড়েছিলাম অনেকটা সেরকম। কেমন? তার মানে কি? তার মানে আমরা যখন একটা ডিকশনারি ক্রিয়েট করব, আমরা ভালো করে শুনবে, আমরা যখন একটা ডিকশনারি ক্রিয়েট করব তখন তাতে যাদেরকে আমরা স্টোর করছি, যাদেরকে একটা ডিকশনারির মধ্যে আমরা স্টোর করছি, তাদেরকে আমরা আনঅর্ডার্ড কালেকশন অফ কি ভ্যালু পেয়ার বলে মনে করছি। মানে একটা কি থাকবে আর সেই কি এর কোরেসপন্ডিং একটা ভ্যালু থাকবে, একটা কি থাকবে আর সেই কিটার কোরেসপন্ডিং একটা ভ্যালু থাকবে। কিরম দেখতে হবে? ধরো আমি একজন স্টুডেন্টের রোল আর তার নাম, এইটাকে কাজে লাগিয়ে যদি একটা ডিকশনারি বানাতে চাই, তাহলে কিরম করে বানাবো? ধরো আমি আমার ভেরিয়েবলটার নাম দিলাম সে ডিকশনারি 1, এটা যে একটা ডিকশনারি এটা বোঝাবার জন্য ব্রেস পেয়ার ইউজ করলাম। এইটাকে বলছি কি, মানে রোল নাম্বার যেটা, আর তার এগেনস্টে একটা করে ভ্যালু অ্যাসাইন করছি। প্রত্যেকটা কি ভ্যালু পেয়ারকে আমরা কমা দিয়ে সেপারেট করছি। পরবর্তীকালে এটাকেই আমরা ওই ডেটা স্ট্রাকচারে হ্যাশ টেবল যা পড়েছিলাম সেটার সঙ্গে সিমিলার বলে ভাবতে চাইছি। সিমিলার, আমি কিন্তু বলছি না ইট ইজ আইডেন্টিক্যালি সিমিলার টু হ্যাশ টেবল, আমি জাস্ট বলছি এটা অনেকটা সেরকম, রাইট? এবার দেখো আমি একটা ইন্টিজার ভ্যালু তৈরি করেছি, একটা রিয়েল ভ্যালু তৈরি করেছি, একটা স্ট্রিং তৈরি করেছি, একটা লিস্ট টাপল একটা ডিকশনারি তৈরি করেছি। এবার এগুলোকে যদি প্রিন্ট করতে হয় তার বেস্ট পসিবল ওয়ে আউট হচ্ছে তুমি প্রিন্ট ফাংশনকে কল করো। আমরা এখানে কোনো কিছু ডিসপ্লে করার জন্য প্রিন্ট বলে একটা ফাংশনকে কাজে লাগাবো। সেই ফাংশনকে জাস্ট ভেরিয়েবলের নামগুলো পাস করে দাও। তো আমি যদি একটা একটা করে দেখো, প্রিন্ট নাম 1, প্রিন্ট নাম 2, প্রিন্ট লিস্ট 1 বা প্রিন্ট স্ট্রিং 1, এরমভাবে জাস্ট ভেরিয়েবলগুলোর নামগুলো বলি, তাহলেই ও সেই ভেরিয়েবলের ভ্যালুগুলোকে আমাকে প্রিন্ট করে দিয়ে দেবে।
এবার কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করাটা আমার কাছে এখন এই মুহূর্তে যত না বেশি ইম্পর্ট্যান্ট, দেখো তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ভেরিয়েবলটার ডেটা টাইপ ও কি ভাবলো সেটা জানাটা, তাই না? তাহলে আমরা এটা একটু মনে রাখতে চাইছি যে কোনো একটা ভেরিয়েবলের ডেটা টাইপ যদি আমাকে জানতে হয়, কোনো একটা ভেরিয়েবলের ডেটা টাইপ কি এটা যদি আমাকে জানতে হয়, তাহলে তার জন্য আমাকে টাইপ বলে একটা ফাংশানকে কাজে লাগাতে হবে। কেমন? এবার টাইপ বলে ফাংশানটা অনেকটা তুমি ডেটা টাইপ অফ দ্য ভেরিয়েবল এটা জানার জন্য ব্যবহার হচ্ছে বলে মনে রাখতে পারো। আমরা দেখো টাইপ বলে ফাংশানটাকে সিম্পলি যদি নাম1 পাঠাই, তাহলে ও নাম1-এর ডেটা টাইপটা ডিসপ্লে করে দেবে। যদিও সেটাকে আমি প্রিন্ট ফাংশানকে কাজে লাগিয়ে আরও ভালো করে ডিসপ্লে করাতে পারতাম, আমি আপাতত জাস্ট টাইপের কাছ থেকে যে রেজাল্টটা পাবো সেটাকে প্রিন্ট করিয়ে দেবো, মানে সেটা ডিসপ্লে করাবো, এরম ভাবতে চাইছি। এবং এরম ভাবতে চেয়ে দেখো প্রত্যেকটা ভেরিয়েবলের জন্যই টাইপগুলোকে একবার করে লিখতে চাইছি। তাহলে আমি টাইপ অফ নাম1, টাইপ অফ নাম2, টাইপ অফ string1 অ্যান্ড সো অন, এরকম সবার জন্যই একবার করে টাইপকে কল করলাম এবং সেটা করে সেই ভেরিয়েবলগুলোর ডেটা টাইপ কী এটা একবার বুঝে নেওয়ার চেষ্টা করলাম। কেমন? আমি যদি চেক করে দেখো সবার জন্যই টাইপগুলো জেনে যেতে পারি, তাহলেই আমি বুঝতে পারবো যে অটোমেটিক টাইপ ডিটারমিনেশন পাইথন করছে না করছে না। কেমন? এবার এইটাকে আমরা কি বলেছিলাম, আমরা একটা পার্টিকুলার ডিরেক্টরিতে সেভ করব। তো আমি ধরো এটাকে 3.py এরকম একটা নাম দিয়ে সেভ করছি, ওই b3 এর আন্ডারে থাকা পাইথন বলে একটা সাব ডিরেক্টরিতে। কেমন? এটা যদি তুমি পাইচার্মে চালাতে চাও তাহলে তুমি কি করবে, পাইচার্মেও তোমার ওই পার্টিকুলার ডিরেক্টরি স্ট্রাকচারটায় 3.pyটা দেখাবে, তুমি 3.pyটাকে লোড করে তারপর রান করাবে, অথবা সিম্পলি এটাকে তুমি রান করিয়ে দেবে রাইট ক্লিক করে। তাতে দেখো ও তোমায় কী দেখাচ্ছে, এটা কিন্তু দেখাটা খুব জরুরি। আমি দেখো প্রথমে নাম1, নাম2, string1, list1 এসব প্রিন্ট করিয়েছিলাম, ও দেখো জাস্ট আমায় ওই ভেরিয়েবলগুলোর ভ্যালুগুলো প্রিন্ট করিয়ে দিয়েছে। কেমন? তারপরে আমি টাইপগুলো দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু সেইগুলো দেখো আমাকে দেখায়নি। মানে আমি যে টাইপগুলো জানতে চেয়েছিলাম সেই টাইপগুলো কিন্তু দেখো সেইভাবে দেখায়নি। কেমন? এবার টাইপগুলো কেন দেখায়নি, টাইপগুলো প্র্যাকটিক্যালি আমাকে কেন দেখালো না, এটাকেই আমরা তাহলে আমাদের নেক্সট ক্লাসের ইনিশিয়াল ডিসকাশনের টপিক বলে ভেবে রেখে আজকের এই আলোচনাটা শেষ করতে চাইছি। তোমরা ইন দ্য মিন টাইম বাড়ি